আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। টিএমআরসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রিয়াদুল ইসলাম, প্রভাষক, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ফিনান্স বিভাগ। আমরা জীবন বীমা সম্পর্কে আলোচনা করছিলাম। লাস্ট 3টা ক্লাস আমরা অনেক কিছু জীবন বীমা সম্পর্কে শিখছি। অ্যাকচুয়ালি বেসিক জিনিসপত্র আমাদের শেখা শেষ। এখন আমরা কিছু এক্সট্রা জিনিস শিখবো, সেগুলা হলো ধরো বোনাস। এখন টপিক সেটা হলো বোনাস। জীবন বীমা ব্যবসার ক্ষেত্রে লাভের অংশ বিশেষ বীমাপত্রধারীদের মধ্যে বন্টন করা হয়, তাকে বোনাস বলে। এখন কথা হলো যে আমি বীমাপত্র গ্রহণ করলাম, বীমা কোম্পানিকে আমি প্রিমিয়াম দেব, আমি অর্থ দিব এবং নির্দিষ্ট সময়ের শেষে আমাকে সে টাকা দেবে। তাহলে সে আবার বোনাস দিচ্ছে কেন? তার লাভের অংশ আমাকে কেন দিচ্ছে? হ্যাঁ, কিছু কিছু কোম্পানি এটা করে, কারণ কিছু বীমাপত্রের মধ্যে এই বীমার বোনাসের অর্থটা কি পাবে কি পাবে না বীমা গ্রহীতা, সেটা বীমাকৃত বীমা পত্রের মধ্যে উল্লেখ করা থাকে। এবং এটা কোম্পানি করে অনেক সময় কোম্পানির সুনাম বাড়ানোর জন্য, অথবা তাদের যে গ্রাহক আছে সেই গ্রাহকদের আরো আকৃষ্ট করার জন্য, যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যদি সে প্রফিট করতে পারে কোম্পানি, তাহলে তার ওই যে বীমা পত্রধারী যারা আছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বোনাস দিবে। সমর্পণ মূল্য, ইতিপূর্বে আমরা অনেকবার সমর্পণ মূল্য সম্পর্কে আলোচনা করছি বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে। এখন আমরা সমর্পণ মূল্যটা একটু বিশদ আকারে দেখি। জীবন বীমা পলিসি গ্রহণ করার পর কোনো কারণে যদি বীমা প্রিমিয়াম চালিয়ে যেতে অনিচ্ছুক, ইচ্ছা করতেছে না, আমি বীমা পলিসি একটা গ্রহণ করেছি কিন্তু এখন আমার আর ইচ্ছা করতেছে না, আমি বীমা পলিসিটা আমি আর কন্টিনিউ করে যাব না, বা অসমর্থ, কোনো কারণে আমার ইনকাম সোর্স কমে গেছে, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, আমি আর পারতেছি না বীমা প্রিমিয়ামটা কন্টিনিউ করে যেতে, সেটা হলো অসমর্থ। যে আমি অসমর্থ বীমা প্রিমিয়াম প্রদান করতে হলে তখন ওই পলিসি বীমা প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করে এবং বীমা প্রতিষ্ঠান তার বিনিময়ে বীমা গ্রহীতাকে কিছু অর্থ প্রদান করে দেয়। যেই অর্থ এতদিন সে ধরো 10 বছরের একটা বীমা পলিসি ছিল, 7 বছর 8 বছর বা 5 বছর পর্যন্ত সে বীমা প্রিমিয়াম দিয়ে গিয়েছে, কিন্তু এখন সে আর দিতে চাচ্ছে না, তাহলে এই যে এতদিন যে বীমা প্রিমিয়াম দিয়ে গেল সেখান থেকে কিছু অংশ তাকে প্রদান করে দেয়। কিছু অংশ বলতে ম্যাক্সিমাম অংশই তাকে প্রদান করা হবে, হয়তো কিছু অংশ তারা কেটে রাখবে বীমা কোম্পানির বিভিন্ন খরচের জন্য, তবে তাকে বীমা পত্রের সমর্পণ মূল্য বলে। এই সমর্পণ মূল্য, আমি আজকে বীমা নিলাম এবং কালকে আমি সেটা সমর্পণ মূল্য জন্য বা স্যালেন্ডার করলাম আমি বীমা কোম্পানির কাছে, সেটা হবে না। কারণ ন্যূনতম 2 বছরের কিস্তি পরিশোধ করতে হবে। আমি একটা বীমা পলিসি যদি গ্রহণ করি, অবশ্যই মিনিমাম 2 বছর আমাকে সেই বীমা পলিসিটাকে কন্টিনিউ করে যেতে হবে প্রিমিয়ামের মাধ্যমে। মেয়াদি ও আজীবন বীমা পত্রে এরূপ মূল্য প্রদান করা হয়। শুধুমাত্র মেয়াদি এবং আজীবন বীমা পত্রেই আমরা সমর্পণ মূল্যের সুবিধাটা পাবো, কিন্তু সাময়িক বীমাপত্র সেটাতে কিন্তু এককালীন অর্থ পরিশোধ করে দিচ্ছি, এখানে আর কন্টিনিউয়াসলি অর্থ পরিশোধ করার, বীমা প্রিমিয়াম দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, সেজন্য ওইটা এখানে অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র এই 2টা বীমাপত্রই আমাদের সমর্পণ মূল্যের জন্য গ্রহণযোগ্য হবে। পুনর্বীমা কি? কোনো বীমা কোম্পানি যদি তার ঝুঁকির আংশিক বা সম্পূর্ণ অন্য কোনো বীমা কোম্পানির নিকট হস্তান্তর করে, একটা বীমা কোম্পানি এত পরিমাণ বীমা পলিসি গ্রহণ করলো যে সে মনে করছে এখন যে তার প্রতিষ্ঠানই একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল বা পড়তে পারে, যে অনেক বীমা দাবি পরিশোধ তার করতে হতে পারে, তখন সে কি করবে? সে আরেকটা বীমা কোম্পানির কাছে বীমা করবে, বীমা করে প্রথম কোম্পানিটা দ্বিতীয় কোম্পানির কাছে তার কিছু আংশিক অথবা সম্পূর্ণ ঝুঁকি অন্য বীমা কোম্পানির নিকট হস্তান্তর করে দিবে। এবং যদি কোনো সমস্যা হয় ওই বীমা কোম্পানির আর্থিক, তখন যে দ্বিতীয় বীমা কোম্পানি আছে, তখন সেই দ্বিতীয় বীমা কোম্পানি তাকে প্রথম বীমা কোম্পানিকে অর্থ প্রদানের বা অর্থের প্রাপ্তির নিশ্চয়তা দিবে। এরূপ চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতা উভয় বীমা কোম্পানি হয়। এখানে বীমা কোম্পানি হবে 2টা, বীমা কোম্পানি, বীমাকারী এবং বীমা গ্রহীতা 2টিই হবে বীমা কোম্পানি। এখানে মানুষ বা কোনো ব্যক্তি এখানে বীমা গ্রহীতা হতে পারবে না। বীমা কোম্পানি অন্য বীমা কোম্পানির সাথে বীমা চুক্তি করে, এখানে 2টিই কিন্তু বীমা কোম্পানি। মৃত্যু হার পঞ্জি, এটা আমরা আগেও জেনেছি একবার, এখন আমরা দেখি একটু সংজ্ঞাটা কি। অতীতের পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়স
সীমার প্রতি হাজারে সম্ভাব্য ব্যক্তির সংখ্যা সম্বলিত সারণীকে, মৃত ব্যক্তির সংখ্যা সম্বলিত সারণীকে মৃত্যু পঞ্জিকা বলে। আমরা জানি না যে কয়জন মানুষ এবছর মারা যাবে, আমরা জানি না ওই মানুষটা কবে মারা যেতে পারে, কেউ বলতে পারে না মৃত্যুর কথা। কিন্তু যেহেতু এখানে প্রিমিয়াম এবং অর্থের লেনদেন হবে, সেহেতু এখানে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন যে কতজন মানুষ মারা যেতে পারে, এরকম একটা আনুমানিক ধারণা পাওয়ার জন্য আমাদের এটা করা হয়। একটি নির্দিষ্ট বয়সের লোকদের হাজারের প্রতি মৃত্যু হারের তালিকা, মানে 1000-এ কতজন মানুষ মারা যাচ্ছে, গত বছর বা তার আগের বছর প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী বছরে হাজারে কত মানুষ মারা যাচ্ছে, সেটা যে পরিসংখ্যানটা তৈরি করা হয় তাকে মৃত্যু হার পঞ্জি বলে। মৃত্যু হার ইজ ইকুয়াল টু বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা ইনটু 1000 দিয়ে গুণ করলে আমাদের যে পার্সেন্টেজটা পাওয়া যাবে সেটা হলো আমাদের ভবিষ্যতে এত পার্সেন্ট মানুষ, ধরে নিলাম এটা একটা 25% বা 30% মানুষ আমাদের মারা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা ধরে নিলাম এই মৃত্যুহার পঞ্জির মাধ্যমে। বিমাকৃত ব্যক্তির মৃত্যু দাবির পরিশোধ। বীমা কোম্পানি তো টাকা নিচ্ছে, প্রিমিয়াম নিচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর সে সেটা ফেরতও দিচ্ছে। এখন কিভাবে ফেরত দিই, এটাও আমরা বীমা দাবি পরিশোধটাও একটু আমরা গল্পের আকারে দেখি। যে একজন ব্যক্তি মিস্টার ওই যে রহিম, আমরা তখন বীমা দাবি পলিসি গ্রহণ করার সময় যার উদাহরণ দিয়েছি, সে মারা গেল। এখন সে যদি মারা যায় মিস্টার রহিম, এখন মিস্টার রহিমের যেই ছিল মনোনীত ব্যক্তি, সে বীমা কোম্পানির কাছে যাবে। বীমা কোম্পানির কাছে যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে অবহিতকরণ তাকে জানাবে যে মিস্টার রহিম আপনাদের বীমা কোম্পানিতে একটা পলিসি গ্রহণ করেছিল এবং সেই পলিসির আন্ডারে যে এই বীমা দাবি অর্থ এখন আপনারা পরিশোধ করবেন আমাকে বা মনোনীত ব্যক্তি, এটা জানানো হলো জাস্ট যে বীমা কোম্পানিকে বীমা গ্রহীতা মারা গিয়েছে। দেন বীমা কোম্পানি একটা ফর্ম দেবে, যেটা বীমা দাবি ফর্ম, একটা ফর্ম দিবেন যে আপনি এই ফর্মটা পূরণ করে নিয়ে আসেন। যে এই ফর্মের মধ্যে থাকবে যে কত টাকা পলিসি, কি ধরনের পলিসি, এরকম বিভিন্ন ডিটেলস থাকবে। তারপর কাগজপত্র দিয়ে সংযুক্ত করুন, এটা ডাক্তারি রিপোর্ট, যে সে কিভাবে মারা গেল, কখন মারা গেল, আসলে কি সে মারা গিয়েছে কিনা, অনেকে ফ্রড করে, সেগুলা যাতে না হয় সেই জন্য তার ডেথ সার্টিফিকেট, তার প্রমাণপত্র যে মারা গেছে, সেই রকম ভাবে কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর এখন যদি বীমা পলিসিটা মনোনীত ব্যক্তির নাম উল্লেখ করা থাকে যে অমুককে দিতে হবে, মিস্টার রহিম তার ভাইকে মনোনীত করে গেছে, এখন তার ভাই যে সেই যে তার মিস্টার রহিমের ভাই, সেটা তাকে প্রমাণ করতে হবে যে জি হ্যাঁ আমি মিস্টার রহিমের ভাই এবং আমার ভাই আমাকে মনোনীত করে গেছে এই বীমা দাবির অর্থ পাওয়ার জন্য। দেন যদি উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে উত্তরাধিকারী বলতে আমরা বুঝি যে তার সন্তান যারা আছে তাদের সন্তানদের প্রমাণ দিতে হবে হ্যাঁ মিস্টার রহিম আমার বাবা ছিল, আমার বাবা, আমি তাদের উত্তরসূরি এবং বীমা দাবি আমি প্রাপ্য। তখন যখন এই দুইজনের যে কেউ বীমা পলিসি অনুযায়ী যদি আইডেন্টিফাই করা হয়, তারপরে বীমা দাবি অর্থ বীমা কোম্পানি পরিশোধ করে দেয়। সো আমাদের এই চ্যাপ্টার জীবন বীমা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা একটু দেখে নিই কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো আসতে পারে এবং সেগুলোর অ্যান্সার আমরা কিভাবে করতে পারি। পরীক্ষার সময় এরকমই সৃজনশীল এবং তোমরা সবাই পরিচিত সৃজনশীল কোশ্চেনের সাথে আমরা দেখি এই চ্যাপ্টার থেকে কি রকম ধরনের কোশ্চেন আসতে পারে। মিস্টার অমিত এবং মিস্টার মিলন দুজন বন্ধু। মিস্টার অমিত বিমানের পাইলট। খুব সূক্ষ্মভাবে খুব খেয়াল করে উদ্দীপকগুলো পড়তে হবে। তিনি 2 বছরের জন্য জীবন বীমা পত্র খুলেছেন, সেক্ষেত্রে মারা গেলেই শুধুমাত্র তার নমিনি অর্থ পাবে। অন্যদিকে মিস্টার মিলন এমন একটি পলিসি খুলেছে যাতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা না মারা গেলে সে নিজে তার মেয়াদ পূর্তিতে পুরো টাকা পাবে এবং কিস্তিতে প্রিমিয়াম দিতে হবে, যে প্রিমিয়ামটা দিতে হবে সেটা কিস্তির মাধ্যমে দিতে হবে। তিনি ভাবছেন এতে আর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগেরও সুবিধা পাবে। তাহলে দেখি আমরা কোশ্চেন কি আছে, সমর্পণ মূল্য কি।
সারেন্ডারিং ভ্যালু, যেটা আমি আর সমর্থন না বা অনিচ্ছুক আমি বীমা প্রিমিয়াম প্রদান করতে, সেক্ষেত্রে সমর্পণ মূল্য আমরা সংজ্ঞা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম। মালিক কর্মীদের জন্য একক বীমা পত্রের অধীনে কোন ধরনের বীমা করে থাকে ব্যাখ্যা করো। একজন মালিক কোন ধরনের বীমা পত্র করে, তার অনেক শ্রমিক, এখানে কর্মীদের কথা বলা আছে, তার কর্মীদের জন্য অবশ্যই সেটা গোষ্ঠী বীমা, আমরা গোষ্ঠী বীমা পড়ে আসছি। উদ্দীপকে মিস্টার অমিত কোন ধরনের জীবন বীমা গ্রহণ করছে। অমিত কোন ধরনের জীবন বীমা গ্রহণ করছে, দেখি তো কোন মিস্টার অমিত বিমানের পাইলট, অবশ্যই সে একটা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত, যেহেতু বিমানের পাইলট সেটা অন্যান্য পেশা থেকে একটু ঝুঁকিপূর্ণ পেশা। তিনি 2 বছরের জন্য একটা বীমাপত্র খুলেছেন। আমাদের কি মনে পড়ে যে সাময়িক বীমাপত্রে আমরা পড়েছিলাম 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর যে বীমাপত্র গ্রহণ করা হয় তাকে সাময়িক বীমাপত্র বলে। তাহলে তো সেক্ষেত্রে এখানে, এবং সেখানে আরেকটা বৈশিষ্ট্য ছিল যে এক্ষেত্রে মারা গেলেই শুধুমাত্র নমিনি অর্থ পাবে, মারা গেলেই অর্থ পাবে, যদি মারা না যায় মিস্টার অমিত তাহলে সে কোনো অর্থ পাবে না। তাহলে আমাদের সেই সাময়িক বীমাপত্রের সাথে ওর বীমাপত্রের কনসেপ্ট মিলে যাচ্ছে, তার মানে মিস্টার অমিত কোন বীমাপত্র গ্রহণ করেছে, সাময়িক বীমাপত্র। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মিস্টার মিলন আর্থিক প্রতিরক্ষার সাথে বিনিয়োগের সুবিধা ও পাবে এই বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করে। সে যে একটা বক্তব্য দিয়েছিল, সে মনে করেছিল যে আর্থিক প্রতিরক্ষার পাশাপাশি বিনিয়োগেরও একটা সুবিধা পাবে। খেয়াল করে দেখো তো সে কি ধরনের বীমা নিয়েছে। মিলন এমন একটি পলিসি গ্রহণ করেছে যা নির্দিষ্ট মেয়াদের মধ্যে মারা গেলে তার নমিনি ব্যক্তি অথবা যদি মারা না যায় তাহলে সে নিজেই পাবে। এটা কোন ধরনের বীমাপত্র, যে বীমাপত্রের মাধ্যমে যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে মারা যাই তাহলে আমার ফ্যামিলি পাবে, অথবা যদি আমি নির্দিষ্ট সময় পরও বেঁচে থাকি তখন আমি সেই বীমাপত্রের যে বীমা দাবি অর্থ আছে সেটা আমি পাবো। এটা কোন ধরনের বীমাপত্র, নিশ্চয়ই মনে পড়ে যে সেটা ছিল আমাদের মেয়াদি বীমাপত্র, নির্দিষ্ট মেয়াদে। এখানে দেখো বলা আছে নির্দিষ্ট মেয়াদে, তার মানে এটা নির্দিষ্ট মেয়াদি একটা মেয়াদি বীমাপত্র। এবং মেয়াদি বীমাপত্রের বৈশিষ্ট্যের মধ্যে আমরা আলোচনা করেছিলাম এটা সঞ্চয় ও বিনিয়োগের সুবিধা প্রদান করে। আরেকটা সৃজনশীল দেখি আমরা। জনাব রহিম বর্তমান বয়স 45 বছর, তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের নামে 15 বছরের একটি জীবন বীমাপত্র গ্রহণ করেছে। নিজের নামে 15 বছরের একটি জীবন বীমাপত্র গ্রহণ করেছে। তিনি তার স্ত্রীকে বীমাপত্রে নমিনি করে। পরবর্তী 3 বছরের কিস্তি প্রদান করার পর জনাব রহিম মারা যান। মেয়াদ পূর্তির পর তার স্ত্রী বীমা কোম্পানির নিকট বীমা দাবি পেশ করে। আচ্ছা, প্রিমিয়াম কি? প্রিমিয়াম যে অর্থটার বিনিময়ে আমাদেরকে বীমাকারী বীমা গ্রহীতাকে ভবিষ্যতে অর্থ বা কোন মারা যাওয়ার পর অর্থ প্রদানের বা অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে বীমা গ্রহীতাকে, তাকে প্রিমিয়াম বলে। সমর্পণ মূল্য সেটাও আমরা কিছুক্ষণ আগেই জেনে আসলাম। মিস্টার রহিম কোন ধরনের বীমাপত্র করেছে, এখানে খেয়াল করে দেখো যে তার বয়স 45 এবং ভবিষ্যতের কথা চিন্তা করে 15 বছরের একটি জীবন বীমা করছে। আমরা আজীবন বীমাপত্রের ক্ষেত্রে কিন্তু বলা থাকে যে মৃত্যুর আগ পর্যন্ত, অথবা সাময়িক বীমাপত্রের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ 5 বছরের হয়। মেয়াদি বীমাপত্র সেটা যে কোনো বছরের জন্যই হতে পারে। সেক্ষেত্রে এখানে 15 বছরের জন্য একটা জীবন বীমা করা হয়েছে, তার মানে কি এটা অবশ্যই একটা মেয়াদি বীমাপত্র যে এবং সে তার স্ত্রীকে নমিনি করে দিয়ে গেছে, 3 বছরের কিস্তি দেওয়ার পর সে মারা গেছে। এখানে 4th কোশ্চেন যে উদ্দীপকের আলোকে জনাব রহিমের স্ত্রী কি বীমা দাবি করতে পারবে, যুক্তিসঙ্গত কিনা? হ্যাঁ, মেয়াদি বীমাপত্রের মধ্যে কিন্তু বলা থাকে যে এখানে যদি এটা সাময়িক আজীবন বীমাপত্র হতো তাহলে সেখানে তার মারা যাওয়ার পরে তার স্ত্রী পাইতো টাকাটা পরিশোধ করতে, কিন্তু এখানে যেহেতু বছরের উল্লেখ করে দেওয়া আছে সেহেতু এটা একটা মেয়াদি বীমাপত্র। এবং মেয়াদি বীমাপত্রের মধ্যেও কিন্তু আমরা পড়ছি যে যদি ব্যক্তি মারা যায় তাহলে তার মনোনীত ব্যক্তিকে, অথবা ব্যক্তি যদি মারা না যায় তাহলে সেই ব্যক্তি নিজেই পাবে টাকার অর্থটা।
সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট সময় পর অবশ্যই মিস্টার জনাব রহিমের স্ত্রী এই বিমান অর্থ দাবি করতে পারে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের জীবন বীমা সম্পর্কে সবাই বুঝতে পারছো, সবগুলো টপিকই খুব ডিটেলস ভাবে বুঝতে পেরেছো এবং সৃজনশীল কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। ভালো থাকবা আশা করি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। ধন্যবাদ।